হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রসায়ন পাঠশালা। আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল সম্পর্কে যে আলোচনাটা শুরু করেছিলাম, আজকে সেটার সেকেন্ড অর্থাৎ লাস্ট পার্ট। যদি আগের পার্টটা বা আগের ভিডিওটাতে যদি কেউ দেখে না থাকো, অবশ্যই সেটা একবার চেক আউট করে নাও। আদারওয়াইজ আজকের এই আলোচনাটা ঠিকঠাক বোঝা যাবে না, তো একটু বুঝতে অসুবিধা হবে। তো আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছি, মূলত ইলেকট্রোকেমিক্যাল সেল কী এবং ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য কি দরকার অর্থাৎ ইলেকট্রোড, এবং সেই ইলেকট্রোড সম্পর্কে ইলেকট্রোড কি, ইলেকট্রোড কীভাবে তৈরি করা যায়, ইলেকট্রোড পোটেনশিয়াল কি, ইলেকট্রোড পোটেনশিয়াল কীভাবে মেজারমেন্ট করা হয়, এই সমস্ত বিষয়গুলো, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি, তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে কিভাবে রিপ্রেজেন্ট করি, আমরা কিভাবে খাতায় কলমে লিখে প্রকাশ করি, বা কনস্ট্রাক্ট করার সময় অ্যানোডকে কোন দিকে রাখি, ক্যাথোডকে কোন দিকে রাখি, এই বিষয়টা। আর কেন ইজিরো ব্যাপারটা, কেন আমরা মানে ইলেকট্রোড পোটেনশিয়ালের স্ট্যান্ডার্ড ভ্যালু কেন আমরা নিই, বা তার কি প্রয়োজন ডাটার। তাছাড়া ইজিরোর অ্যাপ্লিকেশানস কী, মানে ইজিরো জেনে আমার কি লাভ হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। কার রিপ্রেজেন্টেশন? মানে না, একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের রিপ্রেজেন্টেশন। তো অলরেডি আমরা জেনেছি যে ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য দুটো হাফ সেল চাই, অ্যানোড হাফ সেল এবং ক্যাথোড হাফ সেল, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড। তো জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে অ্যানোডকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখি আর ক্যাথোডকে আমরা রাইট হ্যান্ড সাইডে রাখি, এবং সেটাকে প্রেজেন্ট করি এইভাবে যে অ্যানোড অবলিক ক্যাথোড, এইভাবে। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, অ্যানোড ডবল বার, এখানে এটা একটা সিঙ্গেল বার, এটা ডবল বার, এটা হচ্ছে ক্যাথোড। এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে যে এখানে যে সেলটার কথা বলা হয়েছে এখানে কোনো সল্ট ব্রিজ নেই, আর এখানে ডবল বা যে দুটো লাইন টানা হয়েছে এটা দিয়ে প্রকাশ বোঝানো হচ্ছে যে এখানে দুটো হাফ সেলকে কি করা হয়েছে, মানে একটা সল্ট ব্রিজের সাহায্যে কানেক্ট করা হয়েছে। তো সল্ট ব্রিজ কি আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব, যদিও আমাদের এই রেডক্সের খুব একটা মানে প্রয়োজনীয় জায়গা নয়, তাও একটু আলোচনা করব। এবার এই অ্যানোড যেহেতু কোন দিকে আছে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে, মানে টোটাল হিসেবে এর রেসপেক্টে বাম দিকে, তার জন্য একে আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোড বলতে পারি, আর এটাকে বলতে পারি RHE বা রাইট হ্যান্ড ইলেকট্রোড। তো যেভাবে আমরা ভাবতে পারি, তো লেফট হ্যান্ড ইলেকট্রোড আর রাইট হ্যান্ড ইলেকট্রোড। এবারে যদি এর পিক্টোরিয়াল একটা ভিউ দেখি, তাহলে কি দেখব, দুটো ইলেকট্রোডকে আমরা লিখবো এখানে, এখানে দুটো ইলেকট্রোডকে আমরা লিখব, দিস ইজ ওয়ান ইলেকট্রোড, দিস ইজ আনাদার ইলেকট্রোড। আর এখানে সল্ট ব্রিজ আমরা দিয়ে দিচ্ছি, এখানে সল্ট ব্রিজ যে কানেক্ট করেছে, ব্রিজের যা কাজ দুটো ইলেকট্রোডকে কানেক্ট করা। আর এখানে দুটো ইলেকট্রোডের ক্ষেত্রে যেমন একটা মেটাল, ধরা যাক দিস ইজ মেটাল, আর এখানে তার একটা ইলেকট্রোলাইট আছে, ওই মেটালের একটা সলিউশন আমরা আগের ভিডিওটাতে আলোচনা করেছি, এখানে আর আলোচনা করছি না। এখানে লিখছি Mn+, মানে এখানে যে মেটালের আয়নটা আছে Mn+। আর সিমিলারলি এখানে ধরা যাক অ্যানাদার একটা মেটাল A লিখলাম, আর এর যে এখানে যে সলিউশন আছে এখানে লিখলাম An+, রাইট, মানে মেটাল এবং তার ক্যাটায়ন, এবার মানে তার আয়ন। এটা এবার এদেরকে আমরা কি করব, একটা তার দিয়ে, এটা হচ্ছে চাবি, মানে জাস্ট চাবি প্রেস করলে এটা কানেক্ট হবে সেল পুরো সার্কিটটা। তো এই হলো আমার মোটামুটি সেল কনস্ট্রাকশন। এটাকে আমরা এটা হয়ে গেল, এদিকটা আমরা লিখবো অ্যানোড, যেভাবে লেখা আছে দেখো, এদিকে অ্যানোড এদিকে ক্যাথোড, রাইট। তো এদিকে অ্যানোড লিখলাম, এদিকে ক্যাথোড লিখলাম, একটা সল্ট ব্রিজ। তো এইভাবে আমরা একটা সেলকে প্রেজেন্ট করি। এবার আমরা দেখব যে অলরেডি যদিও আলোচনা করা হয়েছে আগে, তাও একবার আলোচনা করে নেওয়া যায় যে অ্যানোডে কি হয় না, অ্যানোডে হয় অক্সিডেশন। অ্যানোড এবং ক্যাথোডে কি হয়, অ্যানোড এবং ক্যাথোড। তো অলরেডি আমরা জেনেছি যে এখানে অ্যানোড এবং ক্যাথোডে স্পন্টিনিয়াস রিয়াকশান হয়। স্পন্টিনিয়াস কি হয়, অ্যানোডে স্পন্টিনিয়াস অক্সিডেশন আর ক্যাথোডে হয় স্পন্টিনিয়াস রিডাকশান। তো এখানে যদি অক্সিডেশন দেখা যায় এরকম, এভাবে M, এটা তো অ্যানোড,
m মাইনাস n ই এর নাম্বার অফ ইলেকট্রন। আমরা একটা এক্সাম্পল নিয়ে একটু পরে আসছি, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে। তো m n প্লাস, দিস ইজ অক্সিডেশন। এবং আর এখানে আমরা লিখব রিডাকশানে কতটা হয় a n প্লাস প্লাস n ই থেকে হবে a, রাইট, দিস ইজ রিডাকশান। এবং তাদের করসপন্ডিং যে ইলেকট্রোড পোটেনশিয়াল, তো ইলেকট্রোড পোটেনশিয়াল একে আমরা লিখব ই, যেহেতু অ্যানোড তাহলে ই এ, এটা যেহেতু ক্যাথোড এটা ই সি। সবসময় যেন মনে রাখবে যে আমরা আগের দিনে অনেক বেশ ডিটেলসে আলোচনা করেছি, তা একবার মনে করিয়ে দিই যে ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা সবসময় তার রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু দিয়ে প্রেজেন্ট করব। এখানে রিয়াকশান দেখো, এখানে অক্সিডেশন হচ্ছে, তার সত্ত্বেও এখানে যে ই এ লেখা হয়েছে এটার মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে এর রিডাকশান পোটেনশিয়াল, অর্থাৎ এখানে আমরা সবসময় রিডাকশান দিয়ে ভাববো। মানে এখানে এরকম, এটাকে এইভাবে লিখবো, ব্যাপারটা হচ্ছে এরকম ই এম এন প্লাস অবলিক এম, এইটা একটা ভ্যালু। আর এখানে ই সি বলতে এখানে বোঝানো হয়েছে এ এন প্লাস অবলিক এ। এর ধরা যাক এর লিখলাম ই এ, এটা লিখলাম ই সি। অর্থাৎ ই বা ইয়ে যদি লেখা থাকে তার মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে অক্সিডেশন, কিন্তু আমরা তার রিডাকশান পোটেনশিয়াল দিয়ে তাকে রিপ্রেজেন্ট করছি। আশা করি বোঝা গেছে। এবার এটা গেল অ্যানোড রিয়াকশান, ক্যাথোড রিয়াকশান। এবার টোটাল সেল রিয়াকশান কী হবে? সেল রিয়াকশান দেখা যাক। সেল রিয়াকশান কী হবে? এই এনি কেটে গেল, তো অর্থাৎ কী করবো, এই দুটো রিয়াকশানকে ইকুয়েশানকে অ্যাড করব। তাহলে কী হবে? এম প্লাস এ এন প্লাস দিয়ে হবে এম এন প্লাস প্লাস এ। অর্থাৎ এখানে একটা রিডক্স রিয়াকশান হলো, এর এ এম থেকে এম এন প্লাস অক্সিডেশন আর এ এন প্লাস থেকে এ হচ্ছে রিডাকশানটা, রিডক্স রিয়াকশান। এবং এর যে সেল, এর যে পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো ইলেকট্রোডের যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমরা ই সেল বলতে পারি বা ইএমএফও বলতে পারি, ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এখানে ই সেল বলতে পারি। তো এখানে লিখবো ই সেল, ই সেল ইজ ইকাল টু লিখবো ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এখন এগেইন একটা কোশ্চেন মাথায় আসবে যে আমরা তো এখানে দুটো ইকুয়েশনকে অ্যাড করছি, তো এখানে আমরা দুটো ইকুয়েশনকে সাবস্ট্রাক্ট করছি কেন, মানে এই ইলেকট্রোডের যে পোটেনশিয়াল ভ্যালুকে বিয়োগ করছি কেন? অ্যাকচুয়ালি যোগেই করা হয়, সেই একই ব্যাপার বলতে হবে যে এখানে যদি দুটো ইকুয়েশনকে যোগ করি তাহলে এখানে আমাদেরকে তার যে রিয়াকশান হচ্ছে তার পোটেনশিয়াল দিতে হবে। যেমন আমাদের অক্সিডেশন হচ্ছে, তাহলে এখানে লিখব ই অক্স, আর এটা এদিকে যদি রিডাকশান হচ্ছে তাহলে এটা লিখলাম ই রেড, রাইট, এদের রিডাকশান ই রেড। তাহলে কি হবে? এই সেল ইজিক্যাল টু, এটা যদিও প্রয়োজন নাই, জাস্ট আমি কনফিউশন যাতে না হয় সেই জন্য এখানে একটু আলোচনা করে নিচ্ছি। ই সেল সমান ই লিখব ই অক্স মাইনাস ই অক্স প্লাস, যেহেতু যোগ করেছি এটা এই দুটো ইকুয়েশনকে, তো এখানেও আমরা যোগ করব ই অক্স প্লাস ই রেড, রাইট। এবার আমরা জানি সবসময় এই জাস্ট এক্ষুনি আলোচনা করা হলো যে আমরা সবসময় ইলেকট্রোড পোটেনশিয়ালকে তার রিডাকশান পোটেনশিয়াল দিয়ে ভাবি, এবং ই অক্স ইজিক্যাল টু মাইনাস ই রেড। কোনো একটা ইলেকট্রোডের যদি অক্সিডেশন পোটেনশিয়াল যা হবে, রিডাকশান পোটেনশিয়াল তার ভ্যালু একই হবে, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ই অক্সের জায়গায় ই রেড যদি লেখা হয় তাহলে কী হবে? মাইনাস ই রেড। এবারে যদি এখানে অক্স, এটা যদি যেহেতু অ্যানোডে, তাহলে ই অক্স এখানে লিখছি এ, যাতে করে এটা গুলিয়ে না যায়, আর এটা লিখছি ই রেডে ক্যাথোডে সি। তাহলে এখানে ই রেড লিখবো, এটা ক্যাথোড, এটা এ অ্যানোড প্লাস ই রেড, এটা হলো ক্যাথোড। তার মানে হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এই যে ই সি মাইনাস ই এ, এটাই চলে আসলো জাস্ট অক্সিডেশন পোটেনশিয়ালকে মাইনাস অফ রিডাকশান পোটেনশিয়াল দিয়ে বললে। তাহলে আমাদের এটা মনে রাখার, এভাবে লেখার কোনো প্রয়োজনই নেই। সবসময় আমরা অক্সিডেশন পোটেনশিয়াল দিয়েই ভাববো, রিডাকশান পোটেনশিয়াল দিয়েই ভাববো। তো যাতে কনফিউশন না হয় সেই জন্য একটু এখানে আলোচনা করা হলো। তো আমরা যেটা মনে রাখবো সবসময় ই সেল ইজ ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এবং জেনারেলি যে ভ্যালুগুলো দেওয়া থাকে আমাদেরকে, যেগুলো দেওয়া থাকে সেগুলো ওই রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুই দেওয়া থাকে। যদি বাই চান্স কোথাও ঠকানোর জন্য বলা থাকতেও পারে যে অক্সিডেশন পোটেনশিয়াল, তখন আমরা নিজেদের বুদ্ধিকে কাজে লাগাবো, যে অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া থাকে তাকে আমরা রিডাকশান পোটেনশিয়াল হিসাবে লিখবো। অক্সিডেশন পোটেনশিয়াল যদি প্লাস হয়, রিডাকশান ওই ইলেকট্রোডটা রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু একই থাকবে, শুধু চিহ্নটা মাইনাস হবে, যদি মাইনাস হয় তো প্লাস হবে। জাস্ট আমরা এটা করে নেব। বেশ, এটা গেল সেল রিয়াকশান। এবং এই সেল, এবার যদি এই রিয়াকশানটা, এই সেলটা
মানে এই যে রিয়াকশানটা এটা স্পন্টেনিয়াস হবে কি হবে না, বা আমরা যদি চেক করতে চাই যে এই যে সেলটা আমরা কনস্ট্রাক্ট করলাম যে ক্যানোড হিসেবে ক্যাথোড হিসেবে আদৌ কি ঠিকঠাক কনস্ট্রাকশন হয়েছে, এমন তো হয়ে যায় না যে রিডাকশন হচ্ছে তাকে আমরা অ্যানোডে রেখে দিয়েছি, যার অক্সিডেশন হচ্ছে তাকে আমরা ক্যাথোডে রেখে দিচ্ছি, এমন তো হয়নি। তো সেটা বুঝবো কী করে? সেটা বোঝার জন্য আমরা এই রিয়াকশানটা স্পন্টেনিটি ব্যাপারটা ভাববো যে রিয়াকশানটা আদৌ স্পন্টেনিয়াস হচ্ছে কিনা। এই স্পন্টেনিটি ক্ষেত্রে আমরা থার্মোডাইনামিক্স আমাদের কী বলে, যদি ΔG কোনো একটা রিয়াকশানের ΔG যদি নেগেটিভ হয়, একটা রিয়াকশান তখনই স্পন্টেনিয়াস হবে যদি সেই রিয়াকশানটা ΔG অর্থাৎ ফ্রি এনার্জি চেঞ্জ ইন ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয়। তো এই ΔGর সঙ্গে ই সেলের একটা রিলেশন আছে, সেটা আমরা লিখবো এখানে ΔG = -NFE সেল। যদি এরা প্রত্যেকেই কী অবস্থা থাকে না, স্ট্যান্ডার্ড সিচুয়েশনে থাকে, মানে স্ট্যান্ডার্ড স্টেটে থাকে, তখন এরা এর জায়গায় E0 হবে এবং ΔGর জায়গায় ΔG0 হবে। যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনের ক্ষেত্রে ΔG0 = -NFE0 সেল। এই ই আর E0 এর মধ্যে ডিফারেন্স জাস্ট একটাই, যে ই বলতে বোঝানো হচ্ছে যে সেটা কোনো স্ট্যান্ডার্ড স্টেটে নেই, আর E0 বলতে বোঝানো হচ্ছে সে স্ট্যান্ডার্ড সিচুয়েশনে আছে। এখন স্ট্যান্ডার্ড স্টেট কি আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি অলরেডি। তো ΔG0 নেগেটিভ বা E0 -NFE0 সেল। এবার দেখো এই ΔG0 নেগেটিভ হবে অনলি হোয়েন E0 সেল ইজ পজিটিভ, কারণ E0 সেল যদি পজিটিভ হয় তবেই এই ভ্যালুটা নেগেটিভ আসবে। যদি E0 সেল নেগেটিভ হয়ে যায় বা ই সেল যাই ধরা, ই সেল বা E0 সেল যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এই ওভারঅল ভ্যালুটা মাইনাস প্লাস পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ ΔG পজিটিভ হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে নন স্পন্টেনিয়াস। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যদি ই সেল যদি পজিটিভ হয় তখন ΔG হয়ে যাবে নেগেটিভ, তখন ΔG হয়ে যাবে নেগেটিভ, তার মানে স্পন্টেনিয়াস। কিন্তু ই সেল বা E0 সেল যাই লিখো, ই সেল যদি নেগেটিভ হয় তখন ΔG হয়ে যাবে পজিটিভ, ΔG হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ এই রিয়াকশানটা সেল রিয়াকশানটা নন স্পন্টেনিয়াস। অর্থাৎ যদি নন স্পন্টেনিয়াস, এবার দেখো ইলেকট্রোকেমিক্যাল সেলে যে রিয়াকশান হয় সেটা রিয়াকশানটা হতে গেলে রিয়াকশানটা স্পন্টেনিয়াস রিয়াকশান হতে হবে। নন স্পন্টেনিয়াস রিয়াকশান কখনোই ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ঘটালে সেই ঘটনা ঘটবে না, রাইট। তো আমাকে দেখতে হবে কোন রিয়াকশানটা স্পন্টেনিয়াস হচ্ছে। যদি ফরওয়ার্ড দিকে স্পন্টেনিয়াস হয় তো ফরওয়ার্ড রিয়াকশান হবে, যদি ব্যাকওয়ার্ড দিকটার স্পন্টেনিয়াস হয় তাহলে ব্যাকওয়ার্ড হবে। তো এই দিকে এই ফরওয়ার্ড রিয়াকশানের জন্য এই যে ই সেল পাচ্ছি সেটা যদি পজিটিভ হয়, অর্থাৎ পজিটিভ কখন হবে না, ক্যাথোডের যে ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ রিডাকশান ইলেকট্রোড পোটেনশিয়াল বারবার বলছি, আর অ্যানোডের যে রিডাকশান পোটেনশিয়াল তাদের যে ভ্যালু যদি মাইনাস করলে যদি পজিটিভ পাই, অর্থাৎ কি না যাকে আমরা ক্যাথোড হিসেবে ভাবছি তার রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু বেশি হতে হবে কার তুলনায়, অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল তুলনায়। সে স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা এমনি ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু ক্যাথোডের বেশি হতে হবে, অর্থাৎ এখানে রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু কার তুলনায়, অ্যানোডের তুলনায়, তবে গিয়ে এই যে ই সেল হবে পজিটিভ, এবং ই সেল পজিটিভ হলে ΔG নেগেটিভ হবে এবং রিয়াকশানটা স্পন্টেনিয়াস হবে। অর্থাৎ এই একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের যে রিয়াকশান মানে সেল কনস্ট্রাকশন ঠিক হয়েছে কি হয়নি সেটা আমরা এই রিয়াকশানটা স্পন্টেনিটি দিয়ে ব্যাখ্যা করতে পারবো। যদি ই সেল পজিটিভ হয় তাহলে আমরা বলবো যে সেই কনস্ট্রাকশনটা ঠিক আছে। এবার একইভাবে যদি ঘুরিয়ে কোশ্চেন করা হয় যে দুটো ইলেকট্রোড দেওয়া থাকবে এবং ইলেকট্রোডগুলোর পোটেনশিয়াল সে স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালও হতে পারে, যদি বলা হয় যে এটা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, আমি একটা এক্সাম্পল নিয়েই দেখাই, জাস্ট এ মিনিট। ধরা যাক বলা হলো E0 মানে স্ট্যান্ডার্ড সিচুয়েশনে বলা আছে Zn2+/Zn, এটা হচ্ছে -0.76 ভোল্ট, রাইট। আর E0 Cu2+/Cu, এটা হচ্ছে +0.35 ভোল্ট। মানে এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে -0.76 আর এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে +0.35 ভোল্ট। এখন নাও দ্য কোশ্চেন ইজ যে যদি এই দুটো ইলেকট্রোড দিয়ে একটা সেল কনস্ট্রাকশন করতে হয় তো আমরা অ্যানোড হিসেবে কাকে নিব এবং ক্যাথোড হিসেবে কাকে নিব। তো খুব সিম্পল, না অ্যানোড এবং কাকে ক্যাথোড হিসেবে নেব, না যার ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু বেশি, এই দুজনের মধ্যে যার ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু বেশি সে হবে ক্যাথোড, আর যার ইলেকট্রোড পোটেনশিয়াল কম সে হবে অ্যানোড। তবে গিয়ে আমরা ক্যাথোড মাইনাস অ্যানোড করলে পজিটিভ পাবো। এখন দেখা যাচ্ছে যে এর ভ্যালু বেশি আর এর ভ্যালু কম, যেহেতু নেগেটিভ, তাহলে এখানে আমাকে ক্যাথোড হিসেবে নিতে হবে এটা
E0 Cu2+ থেকে Cu, এটা হয়ে যাবে ক্যাথোড, আর এটা হয়ে যাবে, এটাকে নিতে হবে আমাকে অ্যানোড হিসাবে, রাইট। তো তা যদি হয় তাহলে দেখো ই সেল যেটা হবে, যে ই সেল কনস্ট্রাকশন হবে ক্যাথোড মাইনাস অ্যানোড, তো প্লাস 0.35 মাইনাস অফ ক্যাথোড মাইনাস অ্যানোড, তো মাইনাস 0.76। তো অবভিয়াসলি এই ভ্যালুটা প্লাস আসছে, প্লাস যা ভ্যালু আসবে তো প্লাস আসছে, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে এই রিয়াকশানটা মানে এই সেল কনস্ট্রাকশনটা ঠিক আছে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। বেশ, তো এই হলো আমাদের মোটামুটি সেলের প্রেজেন্টেশন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে নিই, সেল প্রেজেন্টেশন বলতে গিয়ে এখানে আরেকবার সেলটা একটু ড্র করে নেওয়া যাক। এখানে যে মেটালের সঙ্গে মেটাল N+ আছে, এই তো একে আমরা অ্যানোড হিসাবে ভেবেছি, অ্যানোড, এবং এটা হচ্ছে ক্যাথোড। এখন অ্যানোড কি হয়, অ্যানোডে অ্যাকচুয়ালি কি হয়, অ্যানোডে অক্সিডেশন হয়, এইটা ছিল এখানে M-Ne করে Mn+, তো অ্যানোডে হয় অক্সিডেশন হয়, এবং আমরা আগেই দেখেছি বা আগের ক্লাসটাতে দেখেছি যে অক্সিডেশন হয় মানে কি N সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন হয়ে কোথায় মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে Mn+ হয়ে সলিউশনে চলে আসে, এবং এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনটার এই মেটালের উপর কনসেন্ট্রেটেড হয়, এবং এটা নেগেটিভলি চার্জড হয়। আর এটা সিমিলার উল্টো দিক থেকে এটা কি হয়, An+, দেখো এখানে রিডাকশন হচ্ছে, এখান থেকে যে ফ্রি ইলেকট্রন আছে, এইখানে যে ফ্রি ইলেকট্রন আছে সেই ফ্রি ইলেকট্রন নিয়ে এখানে ডিপোজিট হয়ে যায়, অর্থাৎ এই মেটাল থেকে যেহেতু ইলেকট্রন নিয়ে নিচ্ছে তাহলে এটা পজিটিভলি চার্জ হয়ে যাবে, রাইট, পজিটিভ চার্জ হয়ে যাবে, অর্থাৎ এটা ইলেকট্রন বাড়তি আছে, এখানে ইলেকট্রন ঘাটতি আছে। তো ইলেকট্রনের এই যদি এই সার্কিটটা কমপ্লিট করা হয়, মানে এখানে যদি জুড়ে দেওয়া হয়, তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে না, অ্যানোড থেকে ক্যাথোড দিকে। তো ইলেকট্রন ফ্লো হবে অ্যানোড টু ক্যাথোড, আর ইলেকট্রিসিটি ফ্লো হয় কোন দিক থেকে না, ক্যাথোড থেকে অ্যানোড, উল্টো দিকে। আমরা জানি যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার উল্টো দিকে প্রচলিত একটা ধারণা যে উল্টো দিকে আমরা ইলেকট্রন তড়িৎ প্রবাহ ভাবি যে হ্যাঁ উল্টো দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। বেশ, এই হলো আমাদের মোটামুটি প্রেজেন্টেশনের গল্প। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করব, যে আমরা কোনো ক্ষেত্রে এই আমরা কি করি, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু বলছি, কোথাও আবার এমনি নর্মাল ভ্যালু বলছি। তো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল E0 এই ইলেকট্রোডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালে কী প্রয়োজন হলো, কেন দরকার, আমরা কেন এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালে পড়তে যাব। তো সেটা বোঝার আগে আমরা একটা জাস্ট ছোট্ট করে একটা গল্প বলি, একটা গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করা যাক। যে ধরা যাক একটা একই ক্লাসে, সেম ক্লাসে 5 জন বন্ধু পড়াশোনা করছে, এবং 5 জন বন্ধু পড়াশোনা করছে, এবং তারা মানে একই 5 জন বন্ধু নয়, 5 জন একই ক্লাসের স্টুডেন্ট ধরা যাক, পরীক্ষা মানে পড়াশোনা করছে। এবার তারা একই পরীক্ষা দেবে, রাইট, একই পরীক্ষা দেবে। এবার 5 জনকে আমরা কেউ হয়তো মানে একদম গ্রামে থাকে, তার হয়তো ঠিকঠাক মানে পড়াশোনার ঠিকঠাক স্কোপ ঠিকঠাক পায় না, মানে ঠিকঠাক টিউশন পায় না, বা স্কুল বা কলেজ হোক বা যেভাবে হোক তার হেল্পটা কম। আর ধরা যাক আরও কোনো একজন হয়তো একটু তার থেকে তুলনামূলক একটু বেশি সুবিধা পাচ্ছে, অর্থাৎ 5 জনের সারাউন্ডিংসটা আলাদা, কিন্তু তাদের সিলেবাস সেম, এবং তাদের এক্সামও সেম, একই প্রশ্নে একই কোশ্চেনে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এবার যথারীতি পরীক্ষা হওয়ার পর রেজাল্ট বেরোলো, দেখা গেল যে 5 জনের মধ্যে মানে রেজাল্ট ডেফিনেটলি কারো বেশি কেউ কম, মানে একটা আমরা সিকোয়েন্সিয়ালি তাদেরকে সাজালাম। তো এটাকে আমরা শিওরলি বলতে পারি যে হ্যাঁ, এই যে আমরা ভ্যালুটা দেখলাম এর থেকে যে অমুক স্টুডেন্ট ভালো, তা জাস্ট নাম্বার দিয়ে আমরা কি আমাদের কি বলা উচিত যে অমুক স্টুডেন্ট ভালো ওর তুলনায়, বা তার তুলনায় ভালো, এটা কি বলা উচিত? কি মনে হয়? অ্যাকচুয়ালি উচিত নয়, কারণ প্রত্যেকে যে 5 জনের কথা বলা হলো, 5 জন পরীক্ষার আগে বা পরীক্ষা দিতে যাওয়ার মুহূর্ত অবধি তারা কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা পায়নি। তো একই ধরনের যদি সুযোগ সুবিধা না পায়, তাহলে তাদেরকে আমরা তাদের জাস্ট নাম্বার দেখে, পরীক্ষার প্রাপ্ত নাম্বার দেখে তাদেরকে আমরা ওই 1 2 3 দিয়ে বলে তাদেরকে মার্ক করতে পারি না। এবার তাহলে কি করলে তাদেরকে জাজ করা যাবে যে 5 জনের মধ্যে কে সবচেয়ে ভালো, কে তার 1 নম্বর, কে 2 নম্বর, কে 3 নম্বর, কে 4 নম্বর, কে 5 নম্বর পজিশনে থাকবে, কি করে জাজ করা যাবে? অ্যাকচুয়ালি যদি জাজ করতে হয় না, তাদেরকে প্রত্যেককেই একই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, একই জায়গায় টিউশনে দিতে হবে, একই কলেজে পড়াতে হবে বা স্কুলে পড়াতে হবে,
একদম এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট সিচুয়েশানে 5 জনকে রাখতে হবে। এবার তারপর তাদেরকে একই কোশ্চেনে পরীক্ষা দেওয়া হলো, একই সিচুয়েশানে, তারপরে তাদের যে 5 জনের মধ্যে যে নাম্বারটা পাওয়া যাবে সেখানে আমরা 1 2 3 4 5 করে তাদের পজিশন দিতে পারি, তাহলে সেটা হলো জাস্টিফাইড, আদারওয়াইজ সেটা জাস্টিফাইড নয়। সিমিলারলি ইলেকট্রোড পোটেনশিয়াল যে কোনো মানে ধরা যাক আমার কাছে 5টা ইলেকট্রোডের আছে, সেই 5টা ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়াল আমার ভ্যালু দেওয়া আছে। তো 5টা ইলেকট্রোডের তারা ডিফারেন্ট সিচুয়েশন, মানে তাদের সলিউশনের কনসেন্ট্রেশন আলাদা, কি যদি গ্যাস হয় তার তার প্রেসার আলাদা, তো বিভিন্ন যদি সিচুয়েশনে বা টেম্পারেচার প্রত্যেকেরই আলাদা, এরকম যদি হয়, তো তাদের ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু যদি আমরা পাই, সেখান থেকে কারো বেশি কারো কম যদি পাই, সেখান থেকে আমরা বলতে পারি না যে ইয়েস এই ইলেকট্রোডটার ইলেকট্রোড পোটেনশিয়াল বেশি, অর্থাৎ এর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি, অর্থাৎ এখানে রিডাকশন পোটেনশিয়ালের কথা বলা আছে। তো রিডাকশন পোটেনশিয়াল যার বেশি হবে, রিডিউসড হওয়ার টেন্ডেন্সি তার বেশি হবে, মানে সে ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। তো এটা বলে দেওয়া ঠিক নয়, কারণ তারা প্রত্যেকটা ইলেকট্রোড তারা ডিফারেন্ট কন্ডিশনে আছে। তাহলে কী করতে হবে, এদের কিছু তুলনা করতে হয়, মানে কম্পেয়ার করতে হয় যে দুটো ইলেকট্রোড আমরা বানালাম বা দুটো কি 4টে ইলেকট্রোড বানালাম, কি আরও বেশি সংখ্যক ইলেকট্রোড প্রিপেয়ার করা হলো, তো তাদের ইলেকট্রোড পোটেনশিয়ালকে কম্পেয়ার করার জন্য, অর্থাৎ তাদের রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বা অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সিকে যদি আমাদেরকে ব্যাখ্যা করতে হয়, সিকোয়েন্সিয়ালি সাজাতে হয় তাদের টেন্ডেন্সি অনুযায়ী, তাহলে তাদেরকে কী করতে হবে, তাদেরকে প্রত্যেককেই একই ধরনের সিচুয়েশনে একই ধরনের কন্ডিশনে রাখতে হবে। তো সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন বা স্ট্যান্ডার্ড সিচুয়েশন। তো এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের খুব প্রয়োজন। তো এবং তাকে আমরা বলি E0। এখন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ স্ট্যান্ডার্ড ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়াল, সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা যে ইলেকট্রোডের তাদের ওভারঅল অ্যাক্টিভিটি 1 হতে হবে, রাইট। তো সেই অ্যাক্টিভিটি কখন 1 হবে, কী হবে, সেই বিষয়টা আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার আমরা জানবো যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো হোয়াট ইজ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ? যদিও এটা রিডক্সের খুব একটা প্রয়োজনীয় জিনিস নয়, তো এটার যেহেতু সম্পর্কযুক্ত, তার একটু আলোচনা করে নেওয়া যাক। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ব্যাপারটা ভেরি সিম্পল, যে আমরা ধরা যাক যেমন ওই যদি 10টা স্টুডেন্ট, তাদেরকে 10 জন স্টুডেন্ট তাদেরকে সিমিলার একই ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পড়ানোর পর তাদের পরীক্ষা নেওয়া হলো, তারপরে যে নম্বর তারা পাবে, সেই নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে তাদেরকে সাজাবো, অর্থাৎ কমের থেকে বেশি বা বেশি থেকে কম, সেইটা যে সাজানো হয় এটা হচ্ছে সেটা হচ্ছে তাদের একটা সিরিজ, নাম্বার পার সিরিজ, মানে তাদের পজিশন 1 2 3 4 5 করে। তো এখানেও সেরকম একই ধরনের স্ট্যান্ডার্ড সিচুয়েশনে রেখে আমরা যে ইলেকট্রোডগুলোকে পাবো, মানে প্রিপেয়ার করা হবে, সেই ইলেকট্রোডগুলোর ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা মেজার করব। কিভাবে করা হয় আমরা আগে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। তো যে ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা নির্ণয় করব এবং সেই ভ্যালুগুলোকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনো অর্ডারে আমরা সাজাতে পারি। সাধারণত আমরা মানে কমের থেকে বেশির ভ্যালুর দিকে যাই, মানে এইভাবে আমরা সাজাই, মানে এই দিক থেকে এইদিকে E0, এদিকে E0 ভ্যালু E0 ইনক্রিজ করছে, মানে E0 ইনক্রিজিং অর্ডার অফ E0 ইনক্রিজ করছে, মানে এখানে সবচেয়ে কম E0 যেমন ধরো এরকম লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, তারপরে পটাশিয়াম প্লাস থেকে পটাশিয়াম, ক্যালসিয়াম 2+ থেকে ক্যালসিয়াম, বেরিয়াম এরকম আছে। বেরিয়াম যে কোনো বইতেই পেয়ে যাবে, বেরিয়াম 2+ থেকে বেরিয়াম এরকম ডট করে আসছে। মাঝে আবার কিছু আছে, এখানে ধরা যাক আবার Zn আছে, Zn 2+ থেকে Zn এরকম করে। এখানে হাইড্রোজেন H+ হাইড্রোজেন H2। তো এর E0 আমরা ধরি 0, রাইট। এর E0 হচ্ছে 0। এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে, এগুলো সবাই এরা প্রত্যেকেই মাইনাস, এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে নেগেটিভ। যত এদিক থেকে দিয়ে যাবো তত মোর নেগেটিভ, আর এদিকে অর্থাৎ দেখো এদিক থেকে এদিকে E0 বাড়ছে, মানে সবচেয়ে মোস্ট নেগেটিভ, তারপরে আস্তে আস্তে বাড়তে এখানে 0, তারপরে এদিক থেকে 0-র পরে এদিকে যারা আছে ধরা যাক কপার 2+ থেকে কপার কি Ag+ Ag, এরা এদিকে পজিটিভ, এদিকটা ভ্যালু হচ্ছে পজিটিভ। তো এই হচ্ছে 0, এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে রিডিউস হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে কম এর, কারণ এর সবচেয়ে বেশি নেগেটিভ, ধরো এর E0 মোস্ট প্রবাবলি -3 পয়েন্ট সামথিং
এটা ভুলও হতে পারে, একটু চেক করে নিতে পারো। তো অর্থাৎ যত বেশি মাইনাস, এই ভ্যালুটা লিখলাম এই কারণে যে যত বেশি মাইনাস তার মানে তার রিডিউসড হওয়ার টেন্ডেন্সিও মাইনাস, অর্থাৎ রিডিউসড হতে সে চায় না, সে অক্সিডাইজ হতে চায়। অর্থাৎ রিডাকশন পোটেনশিয়াল যত বেশি কম, যত লো হবে তত, বা যত বেশি নেগেটিভ হবে তত সেই ইলেকট্রোডটার রিডিউসড হওয়ার টেন্ডেন্সি তত কম হবে। তো এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশানস অনেক আছে, তো সেগুলো আমাদের এই রেডক্স চ্যাপ্টারের মধ্যে আমরা ঢোকাতে চাইছি না, তো সেটা কোনো ইলেকট্রোকেমিস্ট্রিতে সেটা আলোচনা ডেফিনেটলি করা হবে। বেশ, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইজিরোর অ্যাপ্লিকেশান। এই ইজিরো জেনে আমাদের কি লাভ হবে? প্রথমত আমরা কি করতে পারছি, যে তুলনা করতে পারছি যে মানে কোনো একটা ইলেকট্রোডের, মানে একাধিক ইলেকট্রোড পোটেনশিয়াল তাদের রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বা অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি দিয়ে তাদেরকে আমরা কী করতে পারি, ভাবতে পারি, মানে তাদেরকে কম্পেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি এই যে ইজিরোর অ্যাপ্লিকেশান অ্যাকচুয়ালি ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশানই। তো আমরা এখানে মোটামুটি 3টে অ্যাপ্লিকেশান আলোচনা করব যেটা আমাদের এখানে প্রয়োজন। নাম্বার 1, এটা হচ্ছে অ্যাপ্লিকেশানস অফ ইজিরো। ওকে, নাম্বার 1 কি? 1 নম্বর আমরা কি করব, প্রেডিকশান। কি প্রেডিকশান করব? প্রেডিকশান অফ ফিজিবিলিটি অফ এ রেডক্স রিয়াকশান। এটা রিডক্স রিয়াকশানের ফিজিবিলিটি, অর্থাৎ রিয়াকশানটা আদৌ স্পন্টেনিয়াসলি হবে কি হবে না, বা স্পন্টেনিটি অফ এ রিডক্স রিয়াকশান ক্যান বি এক্সপ্লেনড বাই ইউজিং ইজিরো ডাটা। কীভাবে না, অলরেডি আমরা দেখেছি যে একটা সেলের, দেখো একটা সেল রিয়াকশান মানে একটা রিডক্স রিয়াকশান, তো আমরা একটা রিডক্স রিয়াকশানকে সেল রিয়াকশান হিসেবে ভাবতে পারি, বা উল্টো দিকটা একটা সেল রিয়াকশানকে রিডক্স রিয়াকশানে ভাবতে পারি। যে একটা রিয়াকশানের ওভারঅল ΔG0 নেগেটিভ যদি হয় তাহলে রিয়াকশানটা স্পন্টেনিয়াস, এবং এগেন আমরা একটু আগে জাস্ট দেখলাম ΔG0 -ANF E0 সেল। তো E0 যদি পজিটিভ হয়, E0 সেল যদি পজিটিভ হয় তাহলে স্পন্টেনিয়াস, যদি E0 সেল যদি নেগেটিভ হয় তাহলে ΔG0 পজিটিভ হয়ে যাবে, তখন নন স্পন্টেনিয়াস। আর E0 সেল যদি 0 হয় তাহলে ΔG0 হবে 0। আমরা জানি ΔG0 0 যদি হয় তাকে বলা হয়, তখন বলবো রিয়াকশানটা ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? বেশ, এবার একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরা যাক বলা আছে যে এই রিয়াকশানটা কি ঘটবে আদৌ। রিয়াকশানটা হচ্ছে যে Fe3 প্লাস SN2 প্লাস, এদিকে হবে Fe2 প্লাস SN4 প্লাস। এখন প্রশ্ন হচ্ছে যে এই রিয়াকশানটি আদৌ হবে? ভ্যালু দেওয়া আছে E0 Fe3 প্লাস অবলিক Fe2 প্লাস হচ্ছে প্লাস 0.77 ভোল্ট, প্লাস 0.77 ভোল্ট, আর E0 SN4 প্লাস সব তো রিডাকশন পোটেনশিয়াল অবলিক SN2 প্লাস, এটা দেওয়া আছে 0.35 ভোল্ট, প্লাস নিয়ার অ্যাবাউট 0.35 ভোল্ট, রাইট? এবার বলছে যে এই রিয়াকশানটা কি আদৌ স্পন্টেনিয়াস হবে? তাহলে দেখা যাক এই রিয়াকশানের মধ্যে কার অক্সিডেশন হচ্ছে, কার রিডাকশন হচ্ছে। দেখো Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, এটা হচ্ছে রিডাকশান। তো যে ইলেকট্রোডের রিডাকশন হয় সেটা হবে ক্যাথোড, আর এইটা হয়ে গেল অক্সিডেশন। যে ইলেকট্রোডে অক্সিডেশন হয় তাকে বলা হয় অ্যানোড। তাহলে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন অ্যানোড রিয়াকশান কোনটা হবে? অ্যানোড রিয়াকশান হবে SN2 প্লাস মাইনাস 2E থেকে SN4 প্লাস। আর ক্যাথোড রিয়াকশান হবে কোনটা না, Fe3, ক্যাথোড তো বিজারণ হয় বা রিডাকশান হয়, Fe3 প্লাস প্লাস E থেকে Fe2 প্লাস। এবারে এটাকে একটু ব্যালেন্স করার জন্য আমরা কি করব, একে 1 দিয়ে একে 2 দিয়ে গুণ করবো, না ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য। আমরা অলরেডি ওই আমরা যখন ব্যালেন্স করার সময় শেখার সময় আলোচনা করেছি। তো এখানে কী করবে, 2 দেবো, এটা 2 দেবো, তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান হয়ে গেল। বেশ, এখানে E0 হচ্ছে কত, প্লাস 0. এটা মাইনাস হবে, দুটোই প্লাস আছে, প্লাস 0.35 ভোল্ট। আর এখানে E0 এটা হয়ে গেল কত, E0A, আর E0C কত 0.35
77 ভোল্ট প্লাস। এবারে টোটাল সেল রিয়াকশান কি না SN2 প্লাস প্লাস 2Fe3 প্লাস, এটা কেটে গেল, SN4 প্লাস প্লাস 2Fe2 প্লাস, এখানে যে E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, তো প্লাস 0.77 মাইনাস 0.35 ভোল্ট। তো তার মানে হচ্ছে এটা হলো পজিটিভ ভ্যালু যাই থাক পজিটিভ। এখন দেখো E0 সেল যদি পজিটিভ হয় তাহলে ডেল G0, E0 সেল যদি পজিটিভ হয় ডেল G0 হবে নেগেটিভ, রাইট? ডেল G0 নেগেটিভ হয় তার মানে রিয়াকশানটা হয়ে যাবে স্পন্টেনিয়াস। ওকে, তার মানে এই রিয়াকশানটা ঘটবে, আমরা জাস্ট এই ভ্যালু থেকেই বলে দিতে পারছি, রাইট? আরও একটা এক্সাম্পল যদি নেওয়া যাক, দেখা যাক আরেকটা এক্সাম্পল নেওয়া যাক যে এজি একটা সিলভারের রডকে যদি আমরা কপার সালফেট সলিউশনের মধ্যে ডোবাই, প্রশ্ন হচ্ছে যে যদি একটা সিলভারের রডকে কপার সালফেট সলিউশনের মধ্যে ডোবানো হয় তাহলে কি আদৌ সিলভার অক্সিডাইজ হবে? দেখা যাক কি হয়। তো ভ্যালু কী দেওয়া আছে, E0 ভ্যালু E0 Ag প্লাস Ag, E0 Ag প্লাস অবলিক Ag, এটা মোটামুটি দেওয়া আছে প্লাস 0.80 ভোল্ট, আর E0 Cu2 প্লাস থেকে Cu এটা হচ্ছে প্লাস 0.35 ভোল্ট। তো কোশ্চেনটা কী ছিল যে একটা সিলভারের রডকে, ধরা যাক একটা সিলভারের রড একটা কপার সালফেট সলিউশনের মধ্যে যদি ডোবানো হয় তাহলে কিন্তু সিলভার কি অক্সিডাইজ হবে? এখন অক্সিডাইজ যদি এখন ধরে নিলাম যে কোশ্চেন যা বলা আছে, হ্যাঁ ইয়েস সিলভার অক্সিডাইজ হবে ধরে নিলাম, তারপর আমরা ক্রস চেক করব। তো সিলভার যদি অক্সিডাইজ হয় তাহলে কী হবে? তার মানে অক্সিডাইজ হবে মানে সিলভার অ্যানোড হিসেবে কাজ করবে, মানে অক্সিডেশন, মানে সে যদি মনে মনে আমরা একটা সেল ভাবি তো সেখানে সিলভার অ্যানোড হিসেবে কাজ করবে, কী হবে Ag মাইনাস C থেকে হবে Ag প্লাস। তো এখানে E0 কত হবে লিখেই নিই 0.80 ভোল্ট। এগেন যেহেতু বলা হচ্ছে যে Ag অক্সিডাইজ হবে তাহলে কপার রিডিউসড হবে, যে সাধারণ অবশ্যই কী হবে Cu2 প্লাস প্লাস 2 থেকে Cu, এখানে দেওয়া আছে E0 হচ্ছে প্লাস 0.35 ভোল্ট। এবার ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য এখানে 2 দেবো, এটা 2 দেবো, এটা 2 দেবো, হয়ে গেল। এবার টোটাল যে সেল রিয়াকশানটা দাঁড়াবে সেটা দাঁড়াবে এরকম 2Ag, মানে আমরা এক্সপেক্ট করছি যে এই রিয়াকশানটা হবে। এবারে দেখা যাক অ্যাকচুয়ালি কী হয়। এবারে দেখা যাক E0 সেল, এটা হয়ে গেল কি E0 A অ্যানোড, এটা E0 ক্যাথোড। তো E0 সেল ইজিক্যাল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড ইজিক্যাল টু কত প্লাস 0.35 মাইনাস 0.80, তো ভ্যালুটা হয়ে গেল মাইনাস নেগেটিভ। এখন অলরেডি দেখলাম যে E0 যদি নেগেটিভ হয় তার ডেল G0 হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ রিয়াকশানটা নন স্পন্টেনিয়াস। দ্যাট মিনস যে এই রিয়াকশানটা হবে না, অর্থাৎ Ag উইল নট বি অক্সিডাইজ when it will immerse into copper sulfate solution, রাইট? তো এই হচ্ছে আমরা এইভাবে একটা রিয়াকশানের ফিজিবিলিটি সম্পর্কে আইডিয়া পেতে পারি E0 ডাটা থেকে, রাইট? সেকেন্ড আমরা এর অ্যাপ্লিকেশান দেখব। সেটা হচ্ছে সেল কনস্ট্রাকশন। তো যেটা যদিও এটা অলরেডি আলোচনা করা হয়েছে যে সেল কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা নিয়ে খুব বেশি আর এই মুহূর্তে আলোচনা করবো না, অলরেডি একটু আগে আলোচনা করা হলো যে E0 সাহায্যে সেল কনস্ট্রাকশন কিভাবে আমরা করতে পারি। সেল কনস্ট্রাকশন কি করতে পারি, জাস্ট ডাটা দিয়ে দিল। ধরা যাক দেওয়া আছে যে E0 Zn2 প্লাস অবলিক Zn মাইনাস 0.76 ভোল্ট, E0 Cu2 প্লাস অবলিক Cu প্লাস 0.35 ভোল্ট। বলা হলো এই দুটো ইলেকট্রোড নিয়ে একটা সেল কনস্ট্রাকশন করো। কী করে করব না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেল কনস্ট্রাকশন করলে এমনভাবে যেন আমরা সেল কনস্ট্রাকশন করি, মানে অ্যানোড এবং ক্যাথোডকে এমনভাবে আমাদেরকে চুজ করতে হবে যাতে করে ক্যাথোড আর অ্যানোডের স্ট্যান্ডার্ড মানে E0 যে বিয়োগফল E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড যেন পজিটিভ হয়, আদারওয়াইজ রিয়াকশানটা স্পন্টেনিয়াস হবে না। তো সেলটা তখন ভুল কনস্ট্রাকশন হবে। তো এখানে আমরা জাস্ট এখান থেকে দেখে বুঝে যাবো, দেখো যদি একে ক্যাথোড করি একে অ্যানোড করি তাহলে কি হবে, তাহলে এইটা মাইনাস এইটা করলে পজিটিভ পাবো। তাহলে
এটা আর এটা যদি ক্যাথোড করি এটা অ্যানোড করি তাহলে ডেফিনেটলি নেগেটিভ পাবো, এটা ক্যাথোড মাইনাস অ্যানোড করলে নেগেটিভ পাবো। তার মানে সেল কনস্ট্রাকশন যে হবে তার মানে এখানে এ হবে কি, এ হবে ক্যাথোড আর এ হবে অ্যানোড, জাস্ট ভ্যালু দেখে বলে দিতে পারবো। এবার ক্যাথোডে কপার সালফেট আর অ্যানোডে জিঙ্ক সালফেট দিয়ে সল্ট ব্রিজ দিয়ে আমরা কানেক্ট করে দেবো, তো হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তো এই একটা সেল কনস্ট্রাকশনের গল্প। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে লাস্ট যেটা পয়েন্টটা আমরা ইজিরোর ক্ষেত্রে আলোচনা করব, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে। একটা রেডক্স ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, এই কে এর ভ্যালু নির্ণয় করা যায় এবং কে এর ভ্যালু থেকে এগেন একটা রিয়াকশনের স্পন্টেনিটি সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তো দেখা যায় কীভাবে পাওয়া যাবে। তো আমরা জানি যে ডেল জি জিরো ইজ ইকুয়াল টু -2.303 RT log K, এগেন del G0 is equal to -NF E0 সেল। তো ধরা যাক এইটাই এরই একটা এই যে দুটো ইলেকট্রোড নিয়ে আমরা সেল বানাচ্ছি, তখন E0 সেল কত হবে, E0 সেল কত, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, তো এইটা মাইনাস এইটা। তো যাই হোক আমরা তো E0 সেল নির্ণয় করতে পারবো খুব সহজে। তো এই দুটো ইকুয়েশন থেকে 1 নম্বর আর 2 নম্বরকে যদি কম্বাইন করে দেওয়া যায় তাহলে কী পাবো, যে -2.303 RT log K is equal to -NF E0 সেল। তো মাইনাস মাইনাস উঠিয়ে দেওয়া গেল, তো log K is equal to NF E0 সেল ডিভাইড বাই 2.303 RT। এখন টি যদি 25 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিন স্কেলে নিয়ে যাওয়া হয় তার 298 কেলভিন। আর এর ভ্যালু আমরা বসাবো, যে কোনো আর এর তো ভ্যালু আমাদের জানা আছে, তো আর এর আমরা এসআই ইউনিট বসাবো। তো এসআই ইউনিট বসাবো কারণ এখানে এফ এর ভ্যালু বসাবো, ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম, তাহলে আর এর এসআই ইউনিট বসাবো 8.314 জুল। আর এন তো বুঝতে পারছি, এন হচ্ছে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন মানে যে গ্রহণ বর্জন হয়েছে সেটা এন। এবার এই যে এন হচ্ছে কতগুলো ইলেকট্রনের গ্রহণ বর্জন হয়েছে টোটাল, তো সেইটার থেকে এন পাবো, মানে অ্যানোড কতগুলো বর্জন করেছে আর ইলেকট্রোড ক্যাথোড ঠিক ততগুলোই গ্রহণ করবে, তো সেই ভ্যালুটা এন। আর এ তার মানে কি এফ E0 এফ, এই এফ বাই 2.303 RT, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, এইটা দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট 17 হয়, এক্স্যাক্টলি নয়, নিয়ার অ্যাবাউট 17। তো এই যে 17 হয় তাহলে আমাদের ইকুয়েশনটা আরও সহজ হয়ে গেল। সেটা হবে এরকম, কত হবে না এন এই পার্টটা এফ বাই 2.303 আর তাহলে কী হবে 17 NE0 সেল। তো কে ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে 10⁻17 NE0 সেল। E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তো এখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব, তো কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর ভ্যালু পেয়ে গেলাম। এগেন দেখো কে যদি পজিটিভ হয়, কে যদি গ্রেটার দেন 1 হয়, কে যদি লেস দেন 1 হয় আর কে যদি 0 হয় কী হবে, কে যদি গ্রেটার দেন 1 হয় তবে del G0 হবে নেগেটিভ, তাহলে স্পন্টেনিয়াস। তার মানে কে গ্রেটার দেন 1 হলে রিয়াকশানটা স্পন্টেনিয়াস, কে লেস দেন 1 হলে অর্থাৎ এটা নেগেটিভ যদি হয়ে যায় তাহলে এটা del G0 হয়ে যাবে পজিটিভ, রিয়াকশান নন স্পন্টেনিয়াস। আর কে যদি 0 হয়ে যায় তাহলে টোটাল ভ্যালু হয়ে যাবে 0, অর্থাৎ রিয়াকশানটা বলবো ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, রাইট। তো এই গেল মোটামুটি গল্প। আর একটা জিনিস জাস্ট একটু আলোচনা করবো বলেছিলাম, সেটা হচ্ছে সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজ কি না, সল্ট ব্রিজ হচ্ছে যে ব্রিজের যা কাজ, ব্রিজের কাজ কি, যেমন ধরো নদীতে ব্রিজ করা থাকে, তো ব্রিজের কাজ কি দুটো এন্ডকে কানেক্ট করাই তো কাজ, সেরকম সল্ট ব্রিজের কাজ হচ্ছে যে মানে একটা সল্ট দিয়ে ব্রিজ ধরে নাও, যে দুটো ইলেকট্রোডকে কানেক্ট করা হচ্ছে সল্ট ব্রিজের কাজ। তো যেটা এরকম একটা ইলেকট্রোডের জাস্ট ছবি দেখাচ্ছিলাম এরকম করে একটু আগেই, তো এখানে এরকম দুটো মেটাল আর তার সল্ট আছে, তো এখানে তার দিয়ে কানেক্ট করা আছে, আর এইটা হচ্ছে সল্ট ব্রিজ, দুটো ইলেকট্রোডকে কানেক্ট করেছে। তো এখানে সাধারণত কী থাকে না, এর মধ্যে যে সল্ট আছে মানে এটা ইলেকট্রোলাইটিক সল্ট থাকবে এবং সেটাকে আগার জেলের সাহায্যে আগার জেল ঢোকানো থাকে, তার সঙ্গে KCl মিক্সড করে। আগার জেল কিসের জন্য, যাতে করে KCl মানে সাধারণত আমরা KCl দিই, মানে আমরা ইলেকট্রোলাইট দিই, সেই ইলেকট্রোলাইটে যেহেতু এইভাবে থাকে তো যাতে না পড়ে যায় তার জন্য কি আগার জেলের সাহায্যে ঢোকানো, মানে পুরো প্যাক করা থাকে। এবং যে ইলেকট্রোলাইটটা নেওয়া হবে তার যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোবিলিটি অলমোস্ট সেম হতে হবে। তো KCl সেই কন্ডিশন ফুলফিল করে, K+ এবং Cl- এর মোবিলিটি একই। তো এই হলো আমার সল্ট ব্রিজ। এর কাজ কি, এর কাজ হচ্ছে দুটো ইলেকট্রোডকে কানেক্ট করা,
সেকেন্ড কাজ হচ্ছে ইলেকট্রোনিউট্রালিটি, দুটো ইলেকট্রোডের ইলেকট্রোনিউট্রালিটি বা তড়িৎ প্রসমতা বজায় রাখে। কিভাবে না, এখানে যখন এম যদি ইলেকট্রন ছেড়ে দিয়ে Mn+ হয়ে যায়, তার মানে এই সলিউশনটা হয়ে গেল পজিটিভ, সলিউশনটা পজিটিভলি চার্জ, মানে অলরেডি ক্যাটায়ন ছিল আবার ক্যাটায়ন চলে এসছে। আর এইটা তখন উল্টো দিক থেকে এটা কি নেগেটিভলি চার্জ হয়ে যাবে, কারণ ক্যাটায়ন ধরা যাক এখানে অ্যানায়ন ছিল ক্যাটায়ন ছিল N+, সে চলে গেছে এখান থেকে ইলেকট্রন নিয়ে কী হয়েছে, এখান থেকে ইলেকট্রন নিয়ে এখানে ডিপোজিট হয়ে গেছে, অর্থাৎ ক্যাটায়ন সংখ্যা কমে গেছে অ্যানায়নের তুলনায়, তাহলে এটা হবে নেগেটিভলি চার্জ, এই সলিউশনটা হয়ে যাবে। তো তাহলে তো মুশকিল, তাহলে তখন ওই যে ডবল লেয়ার হয়ে যায়, ডবল লেয়ার তৈরি হয়ে গেলে তখন কী হবে, আর এই ফার্দার ইলেকট্রন ছাড়বে না, অর্থাৎ আমার পুরো প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার কি দরকার না, ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করা খুবই প্রয়োজন। তো সেটা কে করে, এই সল্ট ব্রিজ করে। যখন যদি এইদিকে যেহেতু দেখা যাচ্ছে ক্যাটায়ন বেড়ে যাচ্ছে, তখন কী হবে, এখান থেকে এই যে KCl আছে, এখানে KCl এ কিছু Cl- এখানে ঢুকে গেল, কিছু Cl- এখানে চলে আসলো, আর কিছু Mn+ এর মধ্যে ঢুকে গেল, অর্থাৎ কী হবে, এর ইলেকট্রোনিউট্রালিটি কী হবে, মাইনাস যদি আসে তাহলেও কিছুটা প্রশমিত হবে, আর বাড়তি আরও কিছুটা Mn+ এই সল্ট ব্রিজের মধ্যে ঢুকে পড়বে, তাহলে এখানে হবে। আর সিমিলারলি এদিকে অর্থাৎ এই ইলেকট্রোডটা তার তড়িৎ প্রসমতা মেনটেন করবে। সিমিলারলি এই দিকটা তো তাই হবে, যেহেতু এই দিকটা অ্যানায়ন সংখ্যা বেড়ে যাবে, নেগেটিভ চার্জ বেড়ে যাবে, তখন কী হবে, এদিকে কিছু ক্যাটায়ন অর্থাৎ K+ কিছুটা এদিকে চলে আসবে, আর কিছু অ্যানায়ন এই সল্ট ব্রিজে ঢুকে পড়বে। অর্থাৎ এইখানে এই সল্ট ব্রিজের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, দুটো ইলেকট্রোডকে কানেক্ট করা এবং দুটো ইলেকট্রোডের ইলেকট্রোনিউট্রালিটি অর্থাৎ তড়িৎ প্রসমতা বজায় রাখা। তো মোটামুটি আমরা এই একটা ইলেকট্রোকেমিক্যাল সেল বা এবং ইলেকট্রোড পোটেনশিয়াল, সেল বা সেল রিয়াকশান, EMF, এভরিথিংস মোটামুটি একটা দুটো এপিসোডে মিলে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। ওকে, দেখা হচ্ছে তাড়াতাড়ি।